দেখ, আজকে আমরা শুরু করব জলনির্গম প্রণালী। তো জলনির্গম প্রণালীর পুরো বিষয়টাই হচ্ছে কি নদী কেন্দ্রিক, তাই আমরা নদী সম্পর্কে আগে কিছু জানবো। বিভিন্ন ধরনের নদী রয়েছে, তোরা শুধু নদীটা জানিস, নদীর কাজও পড়েছিস, কিন্তু নদী বিভিন্ন ধরনের নদী হয়, ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের নদী দেখা যায়। তো সেই প্রকৃতিগতভাবে নদীর যে বিভিন্ন নাম, সেই নামগুলো সম্পর্কে আমরা আগে জানবো, তাহলে জলনির্গম প্রণালীটা বুঝতে আরও সুবিধা হবে। ক্ষয়চক্রেতে হয়তো কিছু এরকম নাম তোরা জেনেছিস, আমরা দেখবো সেরকম নদীর সম্পর্কে কিছু আমরা জানবো, বিভিন্ন ধরনের নদী সম্পর্কে। তো নদী কাকে বলে তোরা জানিস, যে সাধারণভাবে যে পর্বতের উপরিভাগে থাকা কি বরফ বা তুষার গলা জল বা বৃষ্টিপাতের জল যখন ভূমির প্রাথমিক ঢালকে অনুসরণ করে একটি নির্দিষ্ট পথে স্বাভাবিক খাতে অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসে এবং সেটি গিয়ে কোনো বড় জলাশয়, হ্রদ বা সমুদ্রে গিয়ে পতিত হয়, তখন তাকে আমরা নদী বলি। তো নদীর এই উৎপত্তি অনুসারে নদীকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, কী কী প্রথম যে আমরা নামটা দেখব সেটা হচ্ছে অনুগামী নদী। ঠিক আছে, অনুগামী নদী কাকে বলে? নদী যে প্রবাহিত হয় কী হিসেবে প্রবাহিত হয়? জলের সমুচ্চশীলতা ধর্ম অনুসারে জল সবসময় উপর থেকে নিচের দিকে প্রবাহিত হবে। ঠিক আছে, তাই নদীও সেই সমুচ্চশীলতা ধর্মকে অনুসরণ করেই পাহাড়ের ঢালের উপরি অংশ থেকে নিচের অংশের দিকে কী হয়, প্রবাহিত হয়। তো যখন যে সমস্ত নদী ভূমির প্রাথমিক ঢাল, অর্থাৎ এটা হচ্ছে তোর একটা ভূমিরূপ, সেই ভূমিরূপের যে ভূতাত্ত্বিকভাবে যে শিলার গঠন, সেই শিলাটা দেখ এইদিকে ঢাল হয়ে রয়েছে, তাই এটা হচ্ছে ভূমির প্রাথমিক ঢাল। তো এই ভূমির প্রাথমিক ঢালকে অনুসরণ করে যে সমস্ত নদী প্রবাহিত হয় তাকে বলা হয় অনুগামী নদী। অর্থাৎ যে সমস্ত নদী ভূমির ঢালের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাহিত হয়। দেখ, এখানে ভূমির ঢালটাও এদিক থেকে এদিকে, এখানেও কি নদীটা প্রবাহিত হয়েছে এই দিক থেকে এদিকে। ঠিক আছে, অর্থাৎ এই সমস্ত নদীকে তখন বলা হবে কি নদী? অনুগামী নদী। অনুগামী মানে কি? কাউকে অনুসরণ করা আর কি। তো এখানে কাকে অনুসরণ করছে? ভূমির যে প্রাথমিক ঢাল, সেই প্রাথমিক ঢালকে অনুসরণ করে নদীটা প্রবাহিত হচ্ছে, তাই একে বলবো কি নদী? অনুগামী নদী। অর্থাৎ যে সমস্ত নদী ভূমির প্রাথমিক ঢালকে অনুসরণ করে প্রবাহিত হয় তাকে বলা হয় অনুগামী নদী। এই অনুগামী নদীর আরও কয়েকটা নাম আছে। যেহেতু ভূপৃষ্ঠ বা আমাদের এই পৃথিবী সৃষ্টির প্রথম অবস্থায় কী হয়, ভূমির প্রাথমিক ঢাল যেদিকে থাকে সেই ঢালকে অনুসরণ করে এই নদীগুলোর সৃষ্টি হয় বলে এই নদীকে প্রাথমিক নদীও বলা হয়ে থাকে। বা শিলার নতিকোণকে অনুসরণ করে প্রবাহিত হয় বলে শিলার নতি যেদিকে থাকে এই নদীটাও সেই নতি অনুসরণ করে প্রবাহিত হয়, তাই এই নদীর আরেকটা নাম হলো নতি নদী। তাহলে কি কি পেলাম? অনুগামী নদীর আরও কয়েকটা নাম আমরা পাচ্ছি। সেটা কি কি নদী? একটা হচ্ছে নতি নদী, আরেকটা কি পেলাম? প্রাথমিক নদী, একই নাম। আচ্ছা, এরপরে অনুগামী নদী সৃষ্টি হওয়ার পর সৃষ্টি হয় কি? পরবর্তী নদী। অনুগামী নদী সৃষ্টি হওয়ার পর কি হয়? ভূমির মধ্যে যে গৌণ ঢাল থাকে, ঠিক আছে, এটা হচ্ছে মুখ্য ঢাল। তো এরপরে কি? এই অর্থাৎ ভূমির প্রাথমিক ঢাল বা মুখ্য ঢাল কোনটা? এই বাঁ দিক থেকে ডান দিকে। কিন্তু এরপরেও প্রাথমিকভাবে ভূপৃষ্ঠের ওপরে কিছু গৌণ ঢাল থাকে, যেমন এখানটা দেখ, এই দিক থেকে এই দিকে একটা ঢালের সৃষ্টি হয়েছে। তো ভূপৃষ্ঠের ওপরে যে গৌণ ঢাল, সেই গৌণ ঢাল বা শিলাস্তরের আয়াম বরাবর যে সমস্ত নদী প্রবাহিত হয় সেই সমস্ত নদীকে বলা হয় পরবর্তী নদী। অর্থাৎ অনুগামী নদী সৃষ্টি হয়ে যাওয়ার পর ভূমির গৌণ ঢালকে অনুসরণ করে অথবা শিলাস্তরের আয়ামকে অনুসরণ করে যে সমস্ত নদী প্রবাহিত হবে সেই সমস্ত নদীকে বলা হবে পরবর্তী নদী। এবং এই নদীগুলো প্রায় সমকোণে গিয়ে অনুগামী নদীর সাথে মিলিত হবে, অন্য কোথাও মিলিত হয় না। কিন্তু অর্থাৎ এই নদীগুলো এক প্রকার হচ্ছে অনুগামী নদীর উপনদী। অর্থাৎ যে সমস্ত নদীগুলি কি অনুগামী নদী সৃষ্টি হওয়ার পরে ভূমির গৌণ ঢালকে অনুসরণ করে অথবা শিলাস্তরের আয়ামকে অনুসরণ করে প্রবাহিত হয়ে সমকোণে অনুগামী নদীর সাথে গিয়ে মিলিত হয়, সেই নদীকে বলা হয় পরবর্তী নদী। বোঝা গেল? নেক্সট আসি উপ অনুগামী নদী। উপ অনুগামী নদী কাকে বলে? বলছে যে সমস্ত নদী পরবর্তী নদী সৃষ্টি হওয়ার পরে কি অনুগামী নদী যেদিকে প্রবাহিত হয় ঠিক সেই অভিমুখেই প্রবাহিত হয়ে গিয়ে পরবর্তী নদীর সাথে গিয়ে মিলিত হয়, তখন তাকে বলা হয় উপ অনুগামী নদী। অর্থাৎ যে সমস্ত নদী
পরবর্তী নদী সৃষ্টি হওয়ার পরে যেদিকে অনুগামী নদীর অভিমুখ থাকে সেই অভিমুখেই প্রবাহিত হয়ে পরবর্তী নদীর সাথে সমকোণে মিলিত হয়, সেই নদীকে বলা হয় কি উপ অনুগামী নদী। সেই নদীকে বলা হচ্ছে উপ অনুগামী নদী। বোঝা গেল। এরপর আছে বিপরা নদী বা বিপরীত নদী বা বিপরীত নদীও বলা হয় থাকে। এখানে বিপরা নদী মানে যে সমস্ত, বিপরা মানে একটা কথাটা আসছে বিপরীত, অর্থাৎ যে সমস্ত নদী ভূমির প্রাথমিক ঢাল যেদিকে থাকে তার বিপরীত দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় বিপরা নদী বা বিপরীত অনুগামী নদী। অনুগামী নদী কি ভূমির প্রাথমিক ঢালকে অনুসরণ করে প্রবাহিত হচ্ছিল, সেটা অনুগামী নদী। আর যখন যে সমস্ত নদী ভূমির প্রাথমিক ঢালের যেদিকে থাকে তার বিপরীত দিকে প্রবাহিত থাকে, এখানে ভূমির প্রাথমিক ঢাল বাম দিক থেকে ডান দিকে, কিন্তু এখানে নদীটা প্রবাহিত হচ্ছে ডান দিক থেকে বাম দিকে, তাহলে উচিত ছিল কোন দিকে, এই দিকে, কিন্তু বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, তাই এর নাম হচ্ছে বিপরা নদী বা বিপরীত অনুগামী নদী। বোঝা গেল? কি বলা হচ্ছে একে? বিপরীত অনুগামী নদীও বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখানে বলে নিই যে পরবর্তী যে নদী, এই নদীর আরও দুটো নাম আছে, সেটাকে হচ্ছে আয়াম নদী বলা হয়। এটাকে আয়াম, ওই যে বললাম আয়ামকে অনুসরণ করে প্রবাহিত হয়, তাই এর নাম হচ্ছে আয়াম নদী বা অনুদৈর্ঘ্য নদীও বলা হয়ে থাকে। অনুদৈর্ঘ্য নদীও বলা হয়ে থাকে। তো হয়ে গেল বিপরীত নদী। এরপরে আসি পরের যে নদী, সেটা হচ্ছে পুনর্ভবা নদী। পুনর্ভবা মানে পুনরায় সৃষ্টি হওয়া, সেরকম একটা ব্যাপার, তাই তো? তো পুনর্ভবা নদী হচ্ছে যে ক্ষয়চক্রের প্রথম পর্যায়ে সাধারণত অনুগামী নদীর সৃষ্টি হয়, কিন্তু ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে যে সমস্ত অনুগামী নদীগুলো ছিল, সেই অনুগামী নদীর যে প্রাথমিক ভূমিঢাল, সেই ভূমিঢালকে অনুসরণ করে অনুগামী নদীর দিকে আবার নতুন করে প্রবাহিত হতে শুরু করে নদী, এবং যার ফলে কি হয়, যে নদীর পুরনো উপত্যকাটা ছিল সেই উপত্যকার থেকে আরও বেশি গভীরতাযুক্ত উপত্যকা সৃষ্টি করে। একেই বলা হচ্ছে পুনর্ভবা নদী। বলছে ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে যে সমস্ত নদীর সৃষ্টি হয়, ঠিক সেই নদীর মতনই প্রাথমিক ভূমিঢালকে অনুসরণ করে অনুগামী নদীর দিকে প্রবাহিত হয় কিছু নদী, যে নদীগুলোর উপত্যকার গভীরতা অনুগামী নদীর থেকে অনেক বেশি হয়, সেই সমস্ত নদীকেই বলা হয় পুনর্ভবা নদী। এরপর আসি যে ভূগঠনের সঙ্গে অসঙ্গতি সৃষ্টি করে এইরকম কিছু নদী, যেমন হচ্ছে পূর্ববর্তী নদী। পূর্ববর্তী নদী বলতে কি বোঝায়? দেখ, পূর্ববর্তী মানে যে সমস্ত নদী আগে থেকেই কোন একটা অঞ্চলের উপর বহু যুগ থেকে প্রবাহিত হচ্ছে, এমনকি সেই সমস্ত অঞ্চলের যে উত্থান কার্য, সেই উত্থান কার্যের সঙ্গে নিজের ক্ষয় কার্যের একটা সামঞ্জস্য রেখে তার পুরনো প্রবাহ পথকে বজায় রাখতে বা পুরনো গতিপথকে বজায় রাখতে সক্ষম হয়, সেই সমস্ত নদীকে বলা হয় পূর্ববর্তী নদী। কাকে বলছে পূর্ববর্তী নদী? বলছে যে সমস্ত নদী ভূমির উত্থান কার্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের ক্ষয়কার্যকে অব্যাহত রেখে নিজের পুরনো গতিপথ বজায় রাখতে সক্ষম হয়, সেই নদীকে বলা হয় পূর্ববর্তী নদী। কেমন ব্যাপারটা হয়? এখানে একটা নদী প্রবাহিত হচ্ছে ভূমির স্বাভাবিক ঢালকে অনুসরণ করে, ঠিক আছে? এটা অনুগামী নদী, স্বাভাবিক ঢালকে অনুসরণ প্রবাহিত হচ্ছে। তোরা ক্ষয়চক্রে পড়েছিস, যে ক্ষয়চক্রে বাধা পড়েছিস, যে কোনো সময়ে ভূমিভাগের কি হতে পারে? উত্থান হতে পারে। উত্থান হলে কী হয়? যে ক্ষয়চক্র চলছিল সেই ক্ষয়চক্রে বাধার সৃষ্টি হয় এবং নদী কি করে? পুনর্যৌবন লাভ করে, এবং নদী কী হয়? সেখানে বাধাপ্রাপ্ত হতে পারে বা নদীর অভিমুখ পরিবর্তন হতে পারে। কিন্তু এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নদী যে পথে প্রবাহিত হচ্ছিল সেই পথে কোনো কারণবশত উত্থান হলো, ভূমিরূপের উত্থান হয়ে গেল। উত্থান হয়ে গেলে কী হবে? এখানে বাধা সৃষ্টি হবে নদীটার, তাহলে নদীটা যদি এখানে বাধার সৃষ্টি হয়, নদী আর যেতে পারবে না, তাই তো? এটাই নিয়ম। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু নদীর শক্তি এতটাই বেশি যে সেই নদীটা এই উত্থান কার্য যে গতিতে হয়, ঠিক তার যে, তাহলে এখানে যদি নদীর উত্থান ঘটে, নদীর যে গতিপথ সেই প্রবাহ পথটা ধরে রাখতে গেলে কী করতে হবে? নদীকে আরও বেশি বেশি ক্ষয় করতে হবে। নদী একটা সোজা পথে প্রবাহিত হচ্ছে, কিন্তু দেখা গেল সেই জায়গাটা হঠাৎ করে এখানে উত্থান হয়ে গেল, ঠিক আছে? এখানে কোনো কারণবশত এখানে উত্থিত হয়ে গেল, এই জায়গাটা এরকম উত্থান হয়ে গেল। উত্থান হয়ে গেলে কী হলো? নদী যে খাত, সেই খাতটা তো এই নিচের দিকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এখানে এসে নদী আটকে যাবে, তাহলে নদীর এই যে উচ্চতা, এতটা উচ্চতা এখানে নদী প্রবাহিত হচ্ছে এই অংশটা দিয়ে, ঠিক আছে? নদী এখানে এই অংশটা দিয়ে প্রবাহিত হচ্ছে,
নদী উত্থান হয়ে গেল এতটা, তাহলে নদী কী করতে হবে, এখান থেকে এতটা অবধি যে পর্বতের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সেই অংশটাকে ক্ষয় করতে হবে। ক্ষয় করলে কী হলো, তাহলে নদীকে আরও বেশি কী করতে হচ্ছে, নিম্ন ক্ষয় করতে হচ্ছে, অর্থাৎ নদীর ক্ষমতা বাড়াতে হচ্ছে। তো যে সমস্ত নদী এই ক্ষয়টা করতে পারে সেই সমস্ত নদী কী করে, সে আর পুরনো গতিপথকে বজায় রেখে সক্ষম হয়। আর যে নদী পারে না সেই নদী কী হয়, ওখানেই হয় থেমে যায়, না হয় নদী সেই উচ্চ স্থানটাকে বাঁক নিয়ে ঘুরে অন্য পথে প্রবাহিত হয়। তাহলে বলছে যে সমস্ত নদী তার এই ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে তার নিজের যে ক্ষয়কার্য সেই ক্ষয়কার্যকে কী করে অব্যাহত রাখে এবং তার যে পুরনো গতিপথ সেই গতিপথকে কী করে বজায় রাখতে সক্ষম হয়, সেই নদীকে বলা হচ্ছে পূর্ববর্তী নদী। ঠিক আছে, যতই উত্থান কার্য হোক সেই উত্থান কার্যের সঙ্গে নিজের যে ক্ষয়কার্যের গতি সেই গতিকে সে সামঞ্জস্য রেখে ক্ষয়কার্যটা চালিয়ে যায় এবং তার নিজের গতিপথকে ধরে রাখতে সক্ষম হয়, সেই নদীকে বলা হয় পূর্ববর্তী নদী। যেমন শতদ্রু নদী, সিন্ধু নদী, এই সমস্ত নদী হচ্ছে পূর্ববর্তী নদী। হিমালয় সৃষ্টির আগে থেকেই এই সমস্ত নদীগুলো প্রবাহিত হতো, কিন্তু হিমালয় সৃষ্টির পরেও সেই নদীগুলো কিন্তু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, যেমন আমি এখানে দেখাতে পারি, একটা উদাহরণ হিসাবে দেখায়। দেখ এখানে সিন্ধু নদী, দেখ এখানে তো উচ্চতা বেশি, এই দিকের অংশ এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, এটা উপত্যকা অংশ থেকে এখান থেকে প্রবাহিত হওয়ার পর এখানে পুরো হিমালয় পার্বত্য বেষ্টিত, কিন্তু তার মধ্যে দিয়ে সেই উচ্চভূমির মধ্যে দিয়েই কিন্তু সিন্ধু নদী প্রবাহিত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ হিমালয়ের যে উত্থান সেই উত্থানের সাথে সামঞ্জস্য রেখে সিন্ধু নদী কী করেছে, তার গতিপথ বজায় রাখতে সক্ষম হয়েছে। তাই সিন্ধু নদ দেখ পাহাড়ের পার্বত্য অঞ্চলের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক একইভাবে এখানে দেখ শতদ্রু যে নদী, সেই শতদ্রু নদীও কিন্তু একদম শিবালিক পর্বতের মাঝখান বরাবর প্রবাহিত হচ্ছে, শিবালিক পর্বতকে কেটে প্রবাহিত হচ্ছে। কেন না, তার যে গতিপথ সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম হয়েছে। বোঝা গেল, এখানে কিন্তু গঙ্গা নদী হচ্ছে অনুগামী নদী। গঙ্গা নদী কিন্তু দেখ কোনো পাহাড় কেটে প্রবাহিত হয়নি, পাহাড় থেকে বেরিয়েছে তারপর সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রাথমিক ঢাল যেদিকে থাকে সেই ঢালকে অনুসরণ করে প্রবাহিত হয়ে তাই গঙ্গা হচ্ছে অনুগামী নদী। কিন্তু শতদ্রু নদী, এই শতদ্রু নদী, সিন্ধু নদী, এগুলো সব, এই দুটো নদী হচ্ছে কি নদী, তোর বললাম পূর্ববর্তী নদী। বোঝা গেল। এরপর আসি যে অধ্যারোপিত নদী। অধ্যারোপিত নদী কাকে বলে? অধ্যারোপিত নদী হচ্ছে দেখ যে সমস্ত নদী কি করে না নবীন শিলাস্তরের ওপর গঠিত হয়, কিন্তু ক্ষয়ের মাধ্যমে সেই নবীন শিলাস্তর সরে যায়, তখন সেটা প্রাচীনতর শিলার ওপর গিয়ে প্রতিস্থাপিত হয়। এই ধরনের নদী গোষ্ঠীকে বলা হচ্ছে কি অধ্যারোপিত নদী। কেমন ব্যাপারটা হয় দেখ, এটা হচ্ছে প্রাথমিকভাবে এখানে প্রাথমিক ঢাল এইদিকে, তাই নদী প্রবাহিত হয়েছে এইদিকে। ঠিক আছে, বোঝা গেল। ঠিক এরপরে দেখ এখানে দেখ ঢালটা এইদিকে থাকে, নদীও প্রবাহিত হচ্ছে এইদিকে। এখানে কি হয়েছে, এই যে প্রাথমিক ঢালের উপরে বহু বছর ধরে পলি জমা পড়ে এর ঢালটা কিন্তু হয়েছে কি এই দিকে হয়ে গেছে। ঠিক আছে, বহু বছরের উপর পলি পড়েছে, পলি পড়ার পর কি হয়েছে, এর উপর দিয়ে এর ঢালকে যে ঢাল ছিল সেই ঢালকে অনুসরণ করে এখানে প্রবাহিত হচ্ছে। পরবর্তীকালে বহু বছর ধরে ক্ষয়কার্য করার পর কী হয়েছে, এই যে পাললিক শিলাস্তর ছিল সেই পাললিক শিলাস্তরটা সরে গেছে। তখন এই নদীটা কি করেছে, আবার সেই পুরনো যে শিলাস্তর ছিল সেই পুরনো শিলাস্তরের উপরে এসেই কি হয়েছে, পতিত হয়েছে। তাহলে নবীন শিলাস্তরের উপর সৃষ্টি হওয়া যখন কোনো নদী গোষ্ঠী যখন প্রাচীন শিলাস্তরের উপরে এসে কি হয়, আরোপিত হয় তখন বা প্রতিস্থাপিত হয়, তখন সেই নদী গোষ্ঠীকে বলা হচ্ছে কি অধ্যারোপিত নদী। এটা হলো অধ্যারোপিত নদী। এগুলো ছাড়াও আরও কিছু কিছু নদী আছে, নাম আছে, তোরা জানতে পারবি, এগুলো অতটা ইম্পর্টেন্ট এগুলোই। যেমন অসঙ্গত নদী। অসঙ্গত নদী কাকে বলে, বলছে যে সমস্ত নদীগুলো ভূ গঠনের সাথে কোনো সামঞ্জস্য না রেখেই প্রবাহিত হয় তাদেরকে বলা হয় অসঙ্গত নদী। ঠিক আছে, তো এছাড়াও আরও কিছু কিছু নদী আছে, যেমন ঊর্ধ্ববঙ্গ নদী, অধোবঙ্গ নদী, চ্যুতি নদী, চ্যুতিরেখা নদী, হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন রকম নদী আছে। তো যাই হোক, এইগুলো হচ্ছে প্রধান এই যে কটা বললাম, এগুলো মনে রাখ।